কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আপনারা সকলেই জানেন আজ রাজ্য জুড়ে ইডির তল্লাশি অভিযান চলেছে রেশন দুর্নীতির কাণ্ডের প্রেক্ষিতে, এবং এই তদন্ত অভিযানে সন্দেশখালিতে কার্যত ধুন্ধুমার ঘটে গিয়েছে। সকাল 7টা নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান সন্দেশখালির সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের মৎস্য কর্মাধ্যক্ষ জেলা শেখ শাহজাহানের বাড়িতে, এবং সেখানে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কেউ দরজা না খোলায় তারা তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এরপরেই উপস্থিত জনতা সেখান থেকে তাদেরকে বাধা দেয়। ভিড়ের মধ্যে থেকে ইট উড়ে আসে। আহত হন ইডির কয়েকজন তদন্তকারী আধিকারিক। তারা এই মুহূর্তে হাসপাতালে, সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। একদিকে যেমন বিজেপির জাতীয় মুখপাত্র তিনি যেমন দাবি করছেন যে এই মুহূর্তে এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অন্যদিকে এই পুরো ঘটনাটি চিত্রনাট্যের মতো রচনা করেছে বিজেপি, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ফলে এই ঘটনার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এই রাজনৈতিক চাপানুতরেই থেমে থাকেনি। একদিকে যেমন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনার পর রাজ্যের সাংবিধানিক পরিস্থিতি ভেঙে পড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে কেন রাজ্যপাল পদক্ষেপ করছেন না তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এই বিচারপতির এই বক্তব্যের পরেই রাজ্যপাল তীব্র নিন্দা করেছেন ঘটনার। গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখার বক্তব্য রেখেছেন। স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে তলব করে তিনি বৈঠক করেছেন বলেও সূত্রের খবর। ফলে সব মিলিয়ে এই ঘটনা একটা বড় তাৎপর্য বহন করছে লোকসভা নির্বাচনের ঠিক আগে বাংলার রাজ্য রাজনীতিতে। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ঠিক কোন কোন জায়গায় কোন পক্ষের কি দাবি, বাস্তবে কি ঘটেছিল, সেই বিষয়গুলি তুলে ধরবো আমাদের আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা। প্রথমেই দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার। রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। রয়েছেন অশোক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য। এবং রয়েছেন স্বপন মণ্ডল, বাম শিক্ষক নেতা স্বপন মণ্ডল। আমরা এই আলোচনায় যাব, কিন্তু আজকে এই আলোচনা শুরুর আগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে যে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে সেই বিষয়ে প্রথমেই তাদের বক্তব্য শোনাবো। আমরা প্রথমে শোনাবো ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া, তিনি কি বলেছেন, এবং পাশাপাশি এ রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী শশী পাঁজা তিনি কি বলেছেন। আমরা দুজনের বক্তব্য শোনাবো দর্শকদের। ये कानून क्या होता है, संविधान क्या होता है, ममता बनर्जी उन्होंने आज एक नया खेला होबे मॉडल दिया है। उन्होंने दिखाया कि मेरे पास, मेरे प्रदेश के अंदर अगर कोई ईडी का अफसर घुस भी जाएगा ना तो मेरे गुंडे हैं, मैं उनको भेजूंगी। पुलिस को कहूंगी कि जो ईडी के अफसर हैं जिनकी जान पर बनाई है उनकी मदद ना करना, टीएमसी के गुंडों के साथ खड़े हो जाना। ये एक खेला होबे मॉडल भी आ गया है। ममता बनर्जी को कोई हक नहीं है कि एक दिन भी वो कुर्सी पे रहे। मुख्यमंत्री पद से इस्तीफा दे, जनता से माफी मांगे, और जो ईमानदार अफसर हैं जिन पे ये हमला हुआ उनसे माफी मांगनी चाहिए ममता बनर्जी को। और अगर वो ऐसा नहीं करती हैं, मैं समझता हूं कि जनता देख रही है, ऐसी चोट पड़ेगी लोकतंत्र में वोट की कि राजनीति भूल जाएंगी। এইটা যেটা হয়েছে আবারও বলি, এটা কি কোথাও না কোথাও একটা তাদের একটা লিপ্ত নয়, এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটা বলতে হবে। এবং আপনি দেখবেন ধারাবাহিকভাবে যারা ক্রোনোলজিটা খুব ভালো বোঝেন কিছু রাজনৈতিক দল, যে এটা অনেকটা নির্বাচন কেন্দ্রিক হয়, এবং যে যখন যখন নির্বাচন আসে তখন তখন প্রেসিডেন্ট রুলের দাবি 356 হবে, 355 হবে। যাদের হাতে এই ক্ষমতা আছে তারা কি করতে পারলো? এটা 2021-এর আগেও আমরা এটা দেখলাম। আবারও সামনে একটা নির্বাচন, কিন্তু দেখাতে হবে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিয়ন্ত্রণে নেই। ফলে এটা একটা এজেন্ডা তাদের রয়েছে। দ্বিতীয়ত কথা, বিজেপিতে আমরা বলে দিই আগেই, কারণ প্ররোচনা দিতে আপনারা হচ্ছে একেবারেই লিডিং, একদম অগ্রণী ভূমিকা আপনাদের।
আপনারা শুনলেন দুজনের বক্তব্য। আমি প্রথমে আসব বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। দীপঙ্কর বাবু, একদম প্রথমে যে প্রশ্ন আমার, যে এই যে আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রীর বক্তব্য আমরা শোনালাম। এখানে কিন্তু একটা রাজ্যের বড় বক্তব্য তার মধ্যে রয়েছে যে প্রয়োজন হলে কিন্তু রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কনফিডেন্সে নিয়ে এই রেডটা করা যেতে পারত, কেন করা হলো না? ও পুলিশকে জানিয়ে রেড করতে যাবে আর জীবন কৃষ্ণ সাহার মতন পাঁচিলে দাঁড়িয়ে মোবাইল ফেলার আগে সেগুলো সব অন্য জায়গায় পুড়িয়ে ফেলবে, তাই তো? পুলিশকে জানাবে। শুনুন শেখ শাহজাহানের একটু হিস্ট্রিটা দরকার। শেখ শাহজাহান যখন মুসলিম শেখ 2006 সালে ওই এলাকায়, ওর বাড়িটা হচ্ছে মেখোখালী, জায়গাটার নাম হচ্ছে মোকোখালী এলাকায় ওর বাড়ি। ওই এলাকায় মুসলিম শেখ যখন 2006 সালে প্রধান ছিল তখন শেখ শাহজাহান বেড়িতে পাহারাদারে কাজ করতো। আমরা বসিরহাটের লোক। শেখ শাহজাহান ভেড়িতে পাহারাদারের কাজ করতো। শেখ শাহজাহান তৃণমূলের যে নতুন শব্দ ছিল সিপিএমের আমলে, তৃণমূলের নেতারা একদিন ডায়লগ দিয়েছিল হারমাত বলে, সেই হারমাত নামে পরিচিত ছিল। 2011 সালে ক্ষমতা পরিবর্তনের পর মধ্যমগ্রাম পার্টি অফিসে 2012 সালে এই শেখ শাহজাহান বালু মল্লিকের, জ্যোতিপ্রিয় মল্লিক, বালুদার হাত ধরে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এবং সেই শাহজাহান, সেই হারমাদের সেই সূত্রপাত ডাকাত শাহজাহান আজকে যে পরিণতিটা ঘটিয়েছে, শাহজাহান একা নয়, ওখানে তার ভাই সিরাজউদ্দিন থেকে শুরু করে আলাউদ্দিন থেকে শুরু করে ওই এলাকায় আদিবাসীদের 156 বিঘে জলকর দখল করে নিয়েছে। উনি কি সেই সময় থেকে এরকম? একদম। আমি বলছি 2012 সালে বারবান্ত, 2012 সালের বারবান্ত থেকে শুরু হয়েছে। ওই এলাকায় আদিবাসীদের জমি, বাড়ি, ভেড়ি, টেন্ডার, পুকুর, যে কোনো জায়গায় যা কিছু করতে যাবে। শুধু তাই নয়, 2022 সালে আমরা সন্দেশখালীর বিডিও অফিসের মধ্যে বিডিওকে মারতে দেখেছিলাম, মেরে তার নাক হাত মুখ ফেটে দিয়েছিল। সেই সন্দেশখালী বিডিও অফিসকে মারার যে চক্রী ছিল তার মূল অভিযোগটা আমি আজকের ঘটনার অভিযুক্ত ইডি সমস্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্ত, আজকে তো 12 জায়গায় তদন্ত গেছে আপনার বক্তব্য অনুযায়ী। কোন জায়গায় কি এরকম আক্রমণ হয়নি? হ্যাঁ, একদম। যারা আক্রমণ করেছে, কারা আক্রমণ করেছে? এই শাহজাহান যেখানে হারমাদদের নিয়ে রেখে দিয়েছে, শাহজাহানের বাড়িতে যেতে পারবে না। শাহজাহান সেই ঔরঙ্গজেবের শাহজাহান, সেই মুঘল সম্রাট শাহজাহানের মতো তার রাজত্ব এলাকায় ওর নামে একসাথে জল খায়। আপনার প্রশ্নের উত্তর কি? উত্তর আমরা এবার একটা বিজ্ঞাপনী বিরতিতে যাব, বাকিদের বক্তব্য শোনাবো আমরা। আশা করি দর্শক, আমি যে প্রশ্ন করেছিলাম ভারতীয় জনতা পার্টির মুখপাত্র উত্তর দিয়েছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে দুই রাজনৈতিক দলের দুজন রাজনৈতিক মুখপাত্রের বক্তব্য আমরা শুনিয়েছি এবং তার পাশাপাশি বিজেপি মুখপাত্রের বক্তব্য শুনিয়েছি। এবার যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা সম্পর্কে প্রশাসনিক জায়গা থেকে ঠিক কি বলা হচ্ছে আমরা একবার শোনাবো। আমরা সকলেই জানি যে সকাল 7:10 আজকে ইডির তদন্তকারী আধিকারিকরা উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন। সেখানে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর যখন তালা, মানে কেউ সাড়া শব্দ করেনি, তখন তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারপরে কিন্তু তাদের উপর হামলা করে উপস্থিত জনতা, এমনটাই অভিযোগ। আমরা এর প্রেক্ষিতে কি বলছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার থমাস, আমরা শোনাবো তার বক্তব্য। आज सुबह लगभग 8:20 उसी समय हम लोग का संदेशखाली थाना में एक मेल मिला था ईडी ऑफिशियल से। वो लोग वहाँ कुछ जगह रेड के लिए जा रहे हैं, इसका हम लोग को इंटीमेट कर दिया था। उसी समय जल्दी हम लोग पुलिस टीम इकट्ठा कर वहाँ भेज दिया था। हम लोग वहाँ पहुँचने के माने उतना एक टाइम लगता है, हम जोग्राफिकली बहुत डिफ़िकल्ट टेरेन है। वहाँ से हम लोग पहुँचने के समय वहाँ बहुत कुछ लोग इकट्ठा ऑलरेडी हुआ था, क्राउड था। तो हम लोग जल्दी वहाँ से कितना भी गवर्नमेंट ऑफिशियल वहाँ था सबको हम लोग सेफली रेस्क्यू किया। वहाँ से हम लोग उन लोग का सेफ पासेज इंश्योर कर दिया था एवं कितना भी क्राउड था सब लोग को हम लोग वहाँ से डिस्पेच भी किया। पुलिस के सामने घटना हुआ नहीं, যতগুলো ওখানে ইনসিডেন্ট হয়েছিল পুলিশ যাবার আগে ওখানে হয়েছে। পুলিশ যাবার সঙ্গে সঙ্গে যতগুলো লোক ছিল সবাইকে আমরা রেস্কিউ করে ওখান থেকে সেফ পাসেজ করেছি। অর্থাৎ যেটা বসিরহাট পুলিশ জেলা সুপার বললেন, 8:20 সময় এই মেল পায় বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালী থানা, এই মেলটি পায়। অর্থাৎ 7:10 পৌঁছে গেলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। 8:20 তারা মেল করে জানালেন স্থানীয় থানাকে যে তারা সেখানে রেড করতে গিয়েছেন।
এবং 8:20 সময় জানতে পারার পর রাজ্য পুলিশ ফোর্স সেখানে গিয়ে পৌঁছয় প্রায় 9টা, অর্থাৎ 7:10 থেকে 9টায় প্রায় 2 ঘন্টা সময়। কিন্তু জেলা পুলিশের কেউ ওখানে ছিলেন না, শুধুমাত্র ছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং স্থানীয় উপস্থিত মানুষজন। এই বিষয়টির প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি কি বলছেন আমরা একবার শোনাবো। আজকের সন্দেশখালীর এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা কেন্দ্রীয় এজেন্সি স্বয়ং। রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় বিচারপতিরা যারা এই বিষয় নিয়ে তির্যক মন্তব্য করছেন তারা ব্যাকগ্রাউন্ড জানেন না। তাদের জেনে রাখা দরকার কেন্দ্রীয় এজেন্সি এরকম রেডের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেন না, রাজ্য সরকারকে ইনফর্ম করেন না, রাজ্য সরকারের প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইনফর্ম করেন না। আজকে পশ্চিমবঙ্গের কোন প্রান্ত কতটা সেন্সিটিভ সেটা রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশের জানার কথা, সেটা কেন্দ্রীয় এজেন্সির জানার কথা নয়। তারা যদি রাজ্য পুলিশের সাথে কনসাল্ট না করে তারা মনে করতেই পারে হ্যাঁ এটা মানি আমরা একটা বেসিক সিক্রেসির প্রয়োজন আছে, একটা গোপনীয়তার প্রয়োজন আছে, তারা রাজ্যের চিফ সেক্রেটারিকে অন্তত জানাতে পারেন, তাকে অন্তত কনফিডেন্সে নিতে পারেন। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে একটা স্মুথ রেড হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, বালু মল্লিকের বাড়িতে রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, ফিরাদ হাকিমের বাড়িতে রেড হয়েছে, রতিন ঘোষের আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী রতিনবাবুর বাড়িতে রেড হয়েছে, মদন মিত্রের বাড়িতে রেড হয়েছে। একের পর এক নেতা শান্তনু কুন্তল থেকে শুরু করে প্রত্যেকে, জীবন কৃষ্ণ থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, প্রত্যেকের বাড়িতে রেড হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন। এদের মধ্যে কার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে? ফলে একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে গোটা রাজ্যের আইন শৃঙ্খলার উপরে যারা দোষ চাপাচ্ছেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই কেন্দ্রীয় এজেন্সি কেন রাজ্য প্রশাসনকে কনফিডেন্সে নিয়ে এই কাজ করেনি কিংবা রাজ্য প্রশাসনের থেকে মিনিমাম তথ্য সংগ্রহের চেষ্টা করেনি তারা যে এলাকায় যাচ্ছে বা যে জায়গায় যাচ্ছে সেটা কতটা সেন্সিটিভ, নাম্বার 1। আর দ্বিতীয় পয়েন্ট, আজকে এইখানে যারা বিক্ষোভ দেখালেন সেই সাধারণ গ্রামবাসীরা, সাধারণ মহিলারা, তাদেরকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন যুক্ত করে দেওয়া হচ্ছে? তাদের কপালে কি তৃণমূল কংগ্রেসের ছাপ রয়েছে? যখন পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিলেন তাকে যখন আদালতে তোলা হয়েছিল কিংবা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে সমস্ত যারা চোর চোর বলে স্লোগান তুলেছিলেন তাদের প্রত্যেককে তাদের সাধারণ মানুষ বলে অভিহিত করা হয়েছিল। তখন তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা হয়নি। আজকে যখন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে, সাধারণ গ্রামের মহিলারা এরকম বন্দুকধারী পুলিশদের দেখে ভীত হয়ে গিয়েছেন, সন্ত্রস্ত হয়ে গিয়েছেন, মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, তখন অনায়াসে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ট্যাগ যুক্ত করে দেওয়া হচ্ছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি। আসবো প্রদেশ কংগ্রেসের কাছে, তৃণমূল কংগ্রেসের এই যুক্তিকে কিভাবে দেখছেন? প্রথম কথাটা হচ্ছে যে কোন জায়গায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি গিয়ে পৌঁছেছে তা নতুন করে আজকে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না অঙ্কুর। খুব ভালো কথা, আমি শুনছিলাম তৃণমূলের দেবাংশুর কথা যে কেন্দ্রীয় এজেন্সি কেন রাজ্য সরকারকে কনফিডেন্সে বা রাজ্য প্রশাসনকে কনফিডেন্সে নিয়ে এটা করেননি। এখন কেন্দ্রীয় এজেন্সির কোনো এই ধরনের বাধ্যবাধকতা আছে বলে আমার জানা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এই জায়গাটায় দাঁড়ালো যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে গেছেন। হ্যাঁ, এটা সত্যি কথাই যে কেন্দ্রীয় এজেন্সি তার নিরাপত্তার জন্য রাজ্য প্রশাসনকে ইন্টিমেট করবেন। তাহলে সেই ইন্টিমেটটা যদি 7:10 যান 8:20 কেন ইন্টিমেট করলেন? কেন আর আগে মেলটা করলেন না? 7টার আগে মেলটা করতে পারতেন, অসুবিধার কোন জায়গা ছিল? মানে যদি পুলিশ সুপারের কথাই সত্যি হয়ে থাকে। আমার যে কথাটা বারবার করে মনে হচ্ছে, যেটা আমরা বারবার করে বলে এসেছি অঙ্কুর, যে পলিটিক্যাল সিম্বায়োসিজম, মানে এই তৃণমূল আর বিজেপি একে অন্যকে অক্সিজেন দিয়ে যাবে সম্পূর্ণ চিত্রনাট্যটা তৈরি করার জন্য। কেন আমি এই কথাটা বলতে চাইছি আপনি ভাবুন। আচ্ছা, ধরে নিলাম যে রাজ্য প্রশাসনকে কনফিডেন্সে নিল না। আচ্ছা, আমার বাড়িতে চুরি হয়েছে, আমি দরজা খোলা রেখে শুয়েছি, মানে তাহলে কি অপরাধটা আমার যে আমি দরজা খোলা রেখে শুয়েছি? বলতে পারেন আপনি? কোন জায়গায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়ে গেছে? এখানে শুনছিলাম যে সাধারণ মানুষ তারা নাকি বিক্ষোভ দেখিয়েছেন, কেউ কেউ বলছেন বিজেপির চিত্রনাট্য। আমি একেবারে সঠিক, মানে নির্বাচন আসলেই এরকম শীতলকুচি ঘটে, নির্বাচন এসে গেছে প্রায়, ইলেকশন ইজ নকিং দ্য ডোর, তাই সেই কারণে একটা সন্দেশখালি ঘটলো। আমার এটার মধ্যেও কোনো রকম মানে আপত্তির কথা নেই। তাহলে আপত্তির জায়গাটা কোন জায়গাটাতে দাঁড়িয়ে যাচ্ছে? আজকে সারা ভারতবর্ষে আমরা বারবার বলেছি যে কেন্দ্রীয় এজেন্সি বিজেপির হাতের ক্রীড়নকে পরিণত হয়েছে। আমরা তাই আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত চেয়েছি। সে তদন্ত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু যদি তদন্ত করতে গিয়ে যদি এইভাবে আক্রান্ত হতে হয় তাহলে রাজ্যের
সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সে নিয়ে প্রশ্ন আসবেই। আসবো বাম শিক্ষক নেতা স্বপন মণ্ডলের কাছে। তৃণমূল কংগ্রেসের যুক্তি, বিজেপির অভিযোগকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, দুটো অ্যাঙ্গেল থেকে এটা আলোচনা করা যায়। প্রথম কথা, দেবাংশু যে কথাটা বললো, এর আগে কয়েকটা উদাহরণ দিল। পার্থ চট্টোপাধ্যায়কে যখন অ্যারেস্ট করতে গিয়েছিল, বা আরও কয়েকজন বড় বড় নেতার কথা উল্লেখ করলো আর কি। ওর কথাতে কিন্তু একটা জিনিস ইঙ্গিত আছে, খুব মানে ভালো ইঙ্গিত আর কি। সেটা হচ্ছে, ও তো হচ্ছে যে অভিষেকপন্থী নেতা বলে পরিচিত আর কি তৃণমূল দলের মধ্যে। এর থেকে বোঝা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যখন তাকে যখন ইন্টারভিউ করতে গিয়েছিল বা অ্যারেস্ট করতে গিয়েছিল, তখন কিন্তু পুলিশ সহযোগিতা করেছিল। ওটা এই বলতে চাইছে আর কি। হ্যাঁ, তার মানেটা দাঁড়ালো কি, যে এই যে নব্য তৃণমূল বা একটু তথাকথিত বয়সে কম যে তৃণমূল আর কি, তারা কিন্তু কিছুটা সহযোগিতা করেছিল সেই গ্রুপটা আর কি, যাতে পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে লোকেরা অ্যারেস্টেড হয়ে যায়। এটা মানে দেবাংশুর কথার মধ্যে কিছুটা সেই ইঙ্গিতটা বোঝা যাচ্ছে। আর 2 নম্বর কথা আমি যেটা বলবো, শাহজাহান নিয়ে আলোচনা হচ্ছে আজকে, ইডি আক্রান্ত হওয়ার বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এই শাহজাহান 2006 সালে এই যে স্থানীয় যে যিনি আছেন তিনি বললেন যে একটা ভেড়ির পাহারাদার ছিল, তাই না? তাহলে এই যে পাহারাদার থেকে মালিক হওয়া, এই যে উত্তরণটা, এটা কিন্তু মমতা ব্যানার্জি সরকারের অবদান। আমাদের রাজ্যে প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে, প্রতিটি মহকুমাতে, প্রতিটি জেলাতে এরকম শয়ে শয়ে হাজার হাজার শাহজাহান তৈরি হয়ে গেছে, এবং তাদের মূল কাজ হচ্ছে লুট করা, ধর্ষণ করা, রাহাজানি করা। এইভাবেই তারা কিন্তু একটা ক্ষমতা প্যারালাল দেখা যাক আপনার অভিযোগ, এবং তার প্রেক্ষিতে আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যও শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। কাল থেকে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি বিরতিতে যাওয়ার আগে প্রত্যেকটি পক্ষেরই বক্তব্য দর্শকদের শুনিয়েছি। এই স্টুডিওতে থাকা রাজনৈতিক মুখপাত্রদের বক্তব্য আমরা শুনেছি। তার প্রেক্ষিতে তৃণমূলের কি উত্তর শুনবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্রর কাছ থেকে। একের পর এক অভিযোগ উঠেছে, বিজেপি, সিপিআই বা কংগ্রেসের কি উত্তর শুনবো। প্রথমে অভিযোগগুলো ঠিক মানে ঠাওর করতে পারলাম না যে অ্যাকচুয়ালি অভিযোগটা কি। কেন কি এখানে শুনলাম যে অনেক জায়গায় রেড হয়েছে, শুধু একটা জায়গায় কেন গণ্ডগোল? তার মানে সার্বিক যে বলা হচ্ছে আইন শৃঙ্খলাজনিত সমস্যা, সেরকম কিছু নয়। একটা এলাকাতে গণ্ডগোল হয়েছে, এটা আশা করি বিজেপিও স্বীকার করে নিল এখানে, কিন্তু রাজ্য বিজেপি অন্য বক্তব্য করছে। আবার এখানে কংগ্রেসের প্রতিনিধি রাজা ও বলছে যে মানে কেন হবে। হ্যাঁ, আমি ওকে মনে করিয়ে দিই, এখন এই যে ব্যতিক্রমী মানে একটা অল ইন্ডিয়া কংগ্রেস আর এখানে বাংলা কংগ্রেস, যে গত নভেম্বর মাসের 3 তারিখ রাজস্থানের জয়পুরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলোত দুজনে বসে প্রেস কনফারেন্স করলেন। তাদের বিভিন্ন অভিযোগ ছিল, ইডির অফিসারদের ধরেছেন, ঘুষ নিচ্ছিল, সেই সময় পুলিশ রেড করেছেন। তার সাথে সাথে এই অভিযোগটাও ছিল যে ইডির অফিসাররা রাজ্য প্রশাসনকে না জানিয়ে যখন তখন ঢুকে আসছে, রেড করছে, তার জন্য একটা সমস্যা হচ্ছে। কিন্তু এখানে আবার অশোক, যেটা জয়রাম রমেশ এবং অশোক গেহলোত মাত্র 2 মাস আগে 3রা নভেম্বর যে অভিযোগটা করলো, যেটা আজকে আমরা করছি, দেবাংশু বলল, সেইটার কিন্তু ও বিরোধিতা করলো। মানে এখন ব্যাপারটা কি, মানে কোনো যেন তেন প্রকারেণ তৃণমূলকে খাটো করতে হবে, তৃণমূল দল এবং রাজ্য সরকারকে কোনোভাবে অভিযুক্ত করতে হবে, এটাই তো মোটিভ। এখানে বলে রাখি যে এইসব তো দেবাংশু অনেকটাই বলে দিয়েছে, এগুলো তো আমাদের প্রশ্ন, যে যদি কোনো বাধ্যবাধকতা আছে, মনে হচ্ছে রাজ্য সরকারকে তারা জানাবেন না, অ্যাটলিস্ট তারা চিফ সেক্রেটারিকে জানাতে পারেন। অনেক ক্ষেত্রেই এটা আমরা দেখেছি, এর আগে এটার একটা প্রথা আছে। এখানে গভর্নর সরব হচ্ছেন, মাসের পর মাস মণিপুর জ্বলছিল, তখন গভর্নর থেকে, হোম মিনিস্ট্রি থেকে কাউকে সরব হতে দেখতাম না। এমনকি যেই মিডিয়ারা আজকে এই খবরটা নিয়ে গদি মিডিয়া লেগে পড়েছে, তারাও চুপ করে গেল। আমি মনে করি যে 2021-এর একটা ঘটনা, 2021-এ যখন আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে, যখন আমাদের ক্যাম্পেইন চলছে, তখন উত্তরপ্রদেশে একজন ব্যক্তি আমার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথার দাম ধার্য করেছিলেন 11 লক্ষ টাকা। সেই সময়ে রাজ্যের প্রশাসন, পুলিশ, সিআইডি তারা উত্তরপ্রদেশ গেছিল সেই মামলার তদন্ত করতে এবং সেই লোকজনকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে। উত্তরপ্রদেশ সরকারকে, পুলিশকে জানিয়ে তারা সেখানে রেড করতে গেছিলেন। তারপরে আমাদের রাজ্য পুলিশ, সিআইডির প্রতিনিধিদের সেখানে মারধর করা হয়, বেঁধে একটা ঘরে বন্ধ করে রাখা হয়, তারপরে তারা
ফোর্সের দ্বারা উদ্ধার হয়ে তারপরে ফেরত আসে। সেই মামলার এখন হয়নি। আমরা জানি নূপুর শর্মা, সারা দেশ জ্বলে গেছিল, সেই মামলাও দিল্লি পুলিশ তদন্ত করছে, কি করছে ভগবানই জানে। তাহলে এইগুলো কি, মানে এইগুলো কার বর্তায়? এবং এবং এখানে জাস্ট লাস্ট কথাটা বলে দিই, যোগী আদিত্যনাথ করছে বলে আপনারা বলে দিই। এখন এইখানে সেন্ট্রাল ফোর্স, এই সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তো আগেও অনেক অভিযোগ হয়েছে। নির্বাচনের সময় হয়েছে, বিজেপির হয়ে ভোট প্রচারের অভিযোগ উঠেছে, দালালি, বাঙালি বিদ্বেষী কথাবার্তা, কোথাও প্ররোচনা দেওয়া, শীতলকুচিতে বাঙালি টার্গেট করে করে বুকে গুলি মারা, এই তো বিভিন্ন অভিযোগ আছে, তদন্ত হচ্ছে। এবং এই সেন্ট্রাল ফোর্স কারা? এদের সাথে এরা একটা গ্রাম বাংলায় গিয়ে মানুষকে কি প্ররোচিত করছিলেন? ডিসেম্বর মাসে 30 তারিখে শুভেন্দু অধিকারী বলেছিলেন একটা বড় কিছু ঘটনা ঘটাবো। আজকের কি সন্দেশখালীর ঘটনা কি উনারই ব্রেন চাইল্ড? এই সব তদন্ত হওয়া উচিত। দেখি প্রথমে ছোট উত্তর শুনবো। একদম খুব ছোট্ট উত্তরই আমি দিচ্ছি কৃষাণুর, মানে আমি জানি না অশোক গেহলত জয়রাম রমেশের বক্তব্যের সাথে আমার বক্তব্যের ডিফারেন্স খুঁজো কি বোঝাতে চাইলো। আমি এখন বলতে চাইছি ভাই তুমি আগে সুব্রত বক্সী এবং কুণাল ঘোষের বক্তব্যের ডিফারেন্সটা মেটাও, সেই কাজে মনোনিবেশ করো। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাজস্থানেও একই জিনিস ঘটেছে, ছত্তিশগড়েও একই জিনিস ঘটেছে, কিন্তু আমি যে কথাটা বারবার বলেছি, এরকম কোনো দৃষ্টান্ত কি সর্বভারতীয় মিডিয়ার কাছে আছে যে সেখানে আক্রান্ত হতে হয়েছে কেন্দ্রীয় নেই ভাই, নেই, এরকম কোনো ঘটনা নেই। তোমার কথার মাঝে বলি যখন বলা হয়েছিল, আরে বলার হবে যখন বলবে। আর তৃতীয় কথা আমি যেটা ও বলতে চাইলো শেষ কথার জায়গাটাতে, আমি এই জায়গাটাতে আবার আসতে চাইছি এবং খুব ভীষণভাবে আসতে চাইছি যে আজকে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে সাধারণ মানুষ, আমি বলছি না শুভেন্দু অধিকারী নাকি ব্রেন চাইল্ড, আরে ভাই যদি শুভেন্দু অধিকারী এইরকম একটা ঘটনা তৃণমূল রাজত্বে ঘটিয়ে দিতে পারে, যেখানে সরকার তৃণমূলের, প্রশাসন তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, সব তৃণমূলময়, তাহলে ভাই তোমাদের তো ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী করে দাও। বেশ, আসছি বিজেপির কাছে। আজকে প্রথমত এই যে বিষয়টা প্রথমত আমরা সামনে আনলাম আপনাদের, যেখানে একটা টাইমের একটা বড় রকমের গ্যাপ ছিল। দীপঙ্কর বাবু, যেখানে এই জায়গা থেকে আপনার কি মনে হয় না যে এই 7:10 যাওয়ার কিছুক্ষণ আগে, যেটা একটু আগে অশোক ভট্টাচার্য বললেন, মানে সেক্ষেত্রে জানিয়ে গেলে আমি আগে আপনাকে বলেছি, জানিয়ে দিলে এরা মোবাইলটা জলে ফেলতো না পুড়িয়ে ফেলতো, ঠিক সেরকম ঘটনাটা এখানে ঘটতো। এবং সারা দেশের মধ্যে আমি সারা দেশের মধ্যে বলে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের দলীয় কর্মী প্রদীপ মণ্ডল এবং 4জনকে একসাথে পিটিয়ে মারা, প্রদীপের চোখে গুলি করা, জায়গায় মারা যায়, এখনো দেবদাসের বডি পাওয়া যায়নি, সেই কেস এখনো সন্দেশখালী থানায় রয়েছে। আজকে সারা দেশে রাম মন্দির নিয়ে যে উন্মাদনা রয়েছে, 370 হটে যাওয়ার পরে কাশ্মীরে আমরা এরকম অবস্থা দেখি না। আজকে যে ঘটনাটা এখানে হয়েছে, আজকে যে ঘটনা, আজকে আমি আজকে যে ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে দেখা যেত, রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথার দাম ধার্য হলো, সেই তদন্ত করতে এটা জম্মু কাশ্মীরে দেখা যেত, এরকম ঘটনা জম্মু কাশ্মীরের পরে দেখা যায়, সিআরপিএফ এর পাথরবাজি হয়। উত্তরপ্রদেশে কেন দেখা গেল? উত্তরপ্রদেশে কেন দেখা গেল? ঘটনা আপনার কাছে তো আমার প্রশ্ন পশ্চিম বাংলায় ঘটেছে না, আপনার আমি পশ্চিম বাংলায় নিয়ে বলুন না, পশ্চিম বাংলায় যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে বলুন। দেবাংশু নিজে বললো, আমি আপনার দেবাংশুর কথাই বলছি। দীপঙ্কর একটা কথা, তুমি অনায়াসে সন্দেশখালী পশ্চিমবঙ্গের সাথে আবার শুনে উঠে যাবে তৃণমূল বিরোধী, আপনার ব্যাপারে বলি, কিন্তু তৃণমূল বিরোধী, বাংলা বিরোধী নয়। তিনি অনায়াসে বাংলার সাথে জম্মু কাশ্মীরে শুধু তাই নয়, দুজনকেই বলছি, আর এটা জায়গা ঘটনার পরে বিজেপি কর্মীরা আজকে এই ঘটনাটি সম্পর্কে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন।
তার এজলাসে থাকা একজন আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতি। আপনার এটা স্ট্রিট কর্নারের জায়গা নয়, আমি আবারও বলছি, আপনাকে বলার সুযোগ দিয়েছি, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনার কাছে উত্তর নেই। আপনি কাছে বললাম, আপনার কাছে উত্তর নেই। তো উত্তর নেই, কিসের উত্তর নেই? আপনি 300, আমি বলেছি যে কাশ্মীরে যে ঘটনাটা বাংলা হচ্ছে এটা কিছু উত্তর নেই। কাশ্মীর বললেন, উত্তরপ্রদেশ কেন বিজেপি কর্মীরা এই ঘটনার জন্য এলাকা ছেড়ে একলা আপনি চেঁচিয়ে বলুন, আপনি এতক্ষণ ধরে একলা গেছেন, একলা এতক্ষণ ধরে চেঁচিয়ে বলুন না। আমাকে বলতে বলা হয়েছে কেন অশোক বাবুর মতো বলতে চলে এলেন? থামিয়ে দিয়েছিলাম তো। উনি তো বলতেই দিলেন উত্তর নেই তো। কাশ্মীর শুনলে গা জ্বালা উঠে ওঠে কংগ্রেসে। আপনি আমার কথাটা অবস্থা শুধু প্রধানমন্ত্রীকে হবে তার জন্য ঠিক এইভাবেই ঝগড়া করে নিজেদের মধ্যে একজন আরেকজনকে সুবিধা পাইয়ে দিচ্ছেন, কারণ কারোর কাছে উত্তর নেই। আমরা আসবো পরের বিষয়টিতে, যেখানে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি একজন এজলাসে একজন আইনজীবী, তিনি তার দৃষ্টি আকর্ষণ করেন যে আজকে সকালবেলা সরবেরিয়ার কাছে এরকম একটি ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, কেন রাজ্যপাল পদক্ষেপ করছেন না? যদি ওখানে দুজন যায় তাহলে 200 জন কেন জওয়ান নিয়ে সেখানে যাওয়া হচ্ছে না, সেনা নামানো হচ্ছে না? একাধিক মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মন্তব্যকে কিভাবে দেখছেন অশোক ভট্টাচার্য? দেখুন, মাননীয় বিচারপতি কোন প্রেক্ষিতে কেন এই মন্তব্য করেছেন আমি সঠিক বলতে পারবো না। ওনার তো এর আগেও আমি অনেক মন্তব্য শুনেছি। মাননীয় বিচারপতি মানে এইসব রাজ্যের দুর্নীতির কারণে উনি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী পরিবারের বিরুদ্ধে তদন্তের কথা বলেছিলেন। এখন উনি বিচারপতি, ওনার বিচার প্রক্রিয়ার ব্যাপারে আমার কোনো বলার অধিকার নেই। তবে একটা কথা আমি বলতে পারি, সামগ্রিকভাবে গণতন্ত্রের পক্ষে যে এক্সট্রা জুডিশিয়ারি যদি কিছু পদক্ষেপ হয় সেটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক। এটা আজকে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করার পরেই আমরা দেখেছি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেন রাজভবনে। তাদের সঙ্গে একটি রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি একটি বৈঠকও করেন এবং তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কল্যাণী গিয়েছিলেন, সেখানে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে আমরা একবার শোনাবো দর্শকদের। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটির, কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য? সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো? রাজ্যপালের হস্তক্ষেপ আমি চাইনি। আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন না। আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে এই যে বক্তব্য রেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই বিষয়ে প্রথমেই জানতে চাইব যে এই বক্তব্যকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। উনি তো নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এর আগেও উনি রাজনৈতিক স্লোগান দিয়েছেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, যেটা আমরা একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে এতদিন শুনে থাকবো। উনি রাজ্য সরকার এবং তৃণমূলের প্রতি উনার জিঘাংসাকে বারবার প্রকাশিত করেছেন। উনি কখনো, যখন আমাদের মিটিং হচ্ছিল নেতাজি ইন্ডোরে, উনি বলছেন যা ওখানে চলে যেতে। এর আগেও উনি মুখ্যমন্ত্রী কি করে না এই কার কান থেকে শুনেছেন থার্ড পার্টি, সেটা নিয়ে উনি মন্তব্য করেছেন। তো উনি সম্পূর্ণভাবে বিজেপির একজন এক্সটেন্ডেড স্পোক্সপারসন। এতদিন গভর্নর
স্পিকার হাউসকে আমরা দেখছিলাম এইভাবে অ্যাক্টিভেট হতে, এখন উনিও এই কাজটাতে নেমে পড়েছেন। এটা বাংলার মানুষ বিচার করবে। কিন্তু এখানে বলে রাখি, তথ্যের বিকৃতি হয় তো 370 সরে যাওয়ার পর পুনরায় 27টা জম্মু কাশ্মীরের গ্রাম হিন্দু শূন্য হয়েছে। তো সুতরাং এই যে বিজেপি একচেটিয়া বলে যায়, এটা হয় না। আর এখানেও খুব সুচতুরভাবে এটাকে একটা কমিউনাল অ্যাঙ্গেল, কোথাও রোহিঙ্গা কোথাও মুসলমান, এইসব অ্যাঙ্গেলে দিয়ে চলে, ওই জন্য এলাকাটাও ওইভাবে চুজ করা হয়েছে। ওই জন্য আমি বললাম 30শে ডিসেম্বর যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন সেটা কি চরিতার্থ এইভাবে করা হয়েছে। কারণ কি জেপি নাড্ডা যখন দক্ষিণ 24 পরগনাতে এসেছিলেন, তার গাড়িতে ঢিল ছোড়াটাও এইভাবে দীপঙ্কর সরকারের কাছে আমার প্রশ্ন, আমরা শুনিয়েছি এর মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। আজকে তার বক্তব্যের পরপরই রাজ্যপাল গভর্নর কি বলেছেন, আমরা একবার গভর্নর সিভি আনন্দ বোস তার বক্তব্য আমরা একবার শোনাবো। আজকে তিনি এই ঘটনা ঘটে যাওয়ার পর সল্টলেকের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, সেখানে গিয়েছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কি বলেছেন সিভি আনন্দ বোস আমরা শোনাবো। This is something which cannot be tolerated very fast. We will certainly stem the rot. The Constitution of India is there. The legal system of India is there. We will activate everything possible to see that homocracy is not allowed to rule the roost in Bengal. Sir, did you summon Chief Secretary, Home Secretary and DG? Sir, did they communicate with you, sir? Did you ask for any report? What transfers between the governor and my esteemed constitutional colleague, the Chief Minister, will be confidential till it is given in the public domain. I have done my duty. আর দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্রের কাছে যেটা আপনার কাছে জানার, আজকে বিচারপতি বক্তব্য রাখার পরেই যে কেন গভর্নর এখনো পর্যন্ত পদক্ষেপ করছেন না, তারপরেই আমরা গভর্নরের পক্ষ থেকে দেখলাম যে তিনি এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন, শীর্ষ আধিকারিকদের সঙ্গে, এবং তিনি আজকে গিয়েও ছিলেন তদন্তকারী আধিকারিকদের দেখতে। আপনার কি মনে হয়, মানে গভর্নর কিন্তু তার আগে কোনো পদক্ষেপ করেননি, বিচারপতিও বললেন, সেই বক্তব্যটা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের অভিমত আপনি শুনেছেন, কিভাবে দেখছেন বিচারপতি এবং রাজ্যপালের ভূমিকা? দেখুন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের কাছে খারাপ হবে এটা স্বাভাবিক বিষয়। আর বাংলার আজকে যারা চ্যানেল দেখছে, বাংলার জনসমাজ যারা বেকার যুবকরা রাস্তায় বসে আছে, তারা ভগবান বলে মনে করে থাকে। এবার বিজেপি যে সত্যি কথা বললে সে বিজেপি হয়ে যদি তৃণমূল তার বলবে না যে ভালো কাজ করছে, তৃণমূল তো সমালোচনা করবেন। আর রাজ্যপাল গেছেন, 3 জন আহত হয়েছেন, তাদেরকে দেখতে গেছেন। আমি মনে করি শুধু রাজ্যপাল না, রাজ্য প্রশাসনের যারা আধিকারিক তাদেরও যাওয়া উচিত ছিল, কারণ এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের কথা, সন্দেশখালী যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সাথে আমাদের বিজেপি কর্মীরা যে কথাটা বলতে গিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হলো। অবশ্যই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি রাজ্য প্রশাসনের কাছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা যে কথা বারবার বলে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থায় যে সমস্ত আধিকারিকরা আজ গিয়েছিল তদন্ত করতে, তাদের এই ঘটনার পরে ওই এলাকার বিজেপি কর্মীরা ঘরছাড়া হচ্ছেন, বসিরহাটে পার্টি অফিসে আসছেন। এমনি ইতিমধ্যে বিজেপির এই অভিযোগকে কিভাবে দেখছে বাম শিক্ষক নেতা স্বপন মণ্ডল? দেখুন, বিষয়টা একবারে পরিষ্কার করে যদি বলা হয়, প্রথম কথা রাজ্যপালের বক্তব্যের একটা আমি কাউন্টার করতে চাই আর কি। উনি যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে খড়ি নিয়েছেন, হাতে খড়ি আর কি, সেদিন থেকে ওনার বিশ্বাসযোগ্যতা আমাদের বাংলার, মানে বিশেষ করে বাংলাবাসীর কাছ থেকে ওনার নামটা মুছে গেছে আর কি। এক, আর উনি কখন কি স্ট্যান্ড নেয় সেটা মানুষের কাছে খুব একটা পরিষ্কার নয়। মানে পঞ্চায়েত ইলেকশনের সময় একটা শান্তি রুম করলেন, তারপর বলছেন আমি ওয়ার রুম খুললাম, অ্যাকচুয়ালি তার আউটপুটটা কিন্তু জিরো একবার, মানে কিছুই করতে পারলেন না উনি, একটা রাজ্যপাল হিসেবে কিছুই করতে পারলেন না। আর করার মতো মানে সেই স্কোপটাও নেই রাজ্যে, মানে সংবিধানে নেই আর কি। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে গঙ্গোপাধ্যায় যে কথাটা বলছেন আর অতনুবাবু যে কথাটা বললেন, যে কৃষ্ণবাবু আর কি, যে বললেন না যে বিপ্লব দীর্ঘজীবী একটা রাজনৈতিক স্লোগান। আমি পরিষ্কার করে বলি যে পৃথিবীর সবচেয়ে বড় বড় পরিবর্তনগুলো এসছে এই স্লোগানের মাধ্যমে। রুশ বিপ্লবের কথা জানেন, ফরাসি বিপ্লবের কথা জানেন, বুঝতে পেরেছি। এই স্লোগান দেওয়ার জায়গাটা বিচারপতির রয়েছে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে, এবং এই আলোচনায় আমরা থাকবো। একটা ছোট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেই আলোচনায় সব পক্ষের বক্তব্য আমরা শুনিয়েছি, প্রশাসন থেকে বিচারপতি, বিচারপতি থেকে রাজ্যপাল, অর্থাৎ সাংবিধানিক পদ থেকে শুরু করে রাজনৈতিক চাপানুতোর আমরা শুনিয়েছি। এবং এরই আবারও ফিরে আসছি একেবারে রাজনৈতিক আলোচনায়, যেখানে কার কি
ও যে সাংবিধানিক অধিকার বা কার কি সাংবিধানিক পরিধি তার বাইরে গিয়ে একেবারে রাজনীতির আলোচনায়, যে রাজনীতির আলোচনায় খুব স্বাভাবিকভাবেই বিজেপি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলবে, ঠিক একই রকমভাবে বিরোধীরাও আঙুল তুলবে বিজেপির দিকে। আমরা একবার শুনবো কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজ এই ঘটনার প্রেক্ষিতে ঠিক কি আক্রমণ করছে বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে প্রশ্ন করছি, মনে আছে আপনাদের যুবনেতা উত্তরপ্রদেশের যোগেশ ভার্সনে মমতা ব্যানার্জির মাথার দাম 11 লক্ষ টাকা ঘোষণা করে দিয়েছিল। তাকে ধরতে যখন এই উত্তেজনাকর কুৎসিত প্ররোচনা দেওয়ার জন্য তাকে ধরতে যখন সিআইডি টিম গেল উত্তরপ্রদেশে, তখন সিআইডি অফিসারদের আটকে রেখে মারধর করে বন্দি করে রাখা কারা করেছিল? মনে থাকে না বিজেপি? মনে থাকে না সিপিএম? যখন ডিসি পোর্ট তার দেহরক্ষী সহ তাকে কুপিয়ে মেরে, যখন তিনি ক্রিমিনাল ধরতে গেছিলেন, তাকে কুপিয়ে হত্যা করে তাকে জীবন্ত অবস্থায় কোপাতে কোপাতে গায়ে আগুন দেয়া ডিসি পোর্ট মেহতা সাহেব ভুলে গেলেন? আপনাদের কাছ থেকে আজকে ল অ্যান্ড অর্ডারের জ্ঞান শুনবো? এ বিষয়ে আমি আসবো বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। কি উত্তর রয়েছে? এই একই প্রশ্ন আপনার কাছে আগেও রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। দেখুন, উত্তরপ্রদেশ হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা রাজ্য, আর পশ্চিমবঙ্গ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর 29টা রাজ্যের মধ্যে একটা রাজ্য। এক রাজ্যের পুলিশ আরেক রাজ্যে গেছে, আর সেন্ট্রাল বাহিনীর পুলিশ এসছে, দুটো জিনিসকে এক করে দিলেন। আমি ধরেই নিলাম যারা গেছিল তারা জানিয়ে যায়নি, তাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে। আমি ধরেই নিলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ গেছে, সত্যি তো আমাদের বাংলার পুলিশ যাবে, উত্তরপ্রদেশ পুলিশ সহযোগিতা করেনি, এটা তো ঠিক না। কিন্তু কেন্দ্রীয় বাহিনী আর পশ্চিমবঙ্গের পুলিশ দুটোকে এক করে দিয়ে সেটা নিয়ে প্রশ্ন করছেন, এটাই তো তৃণমূলের কাজ। তৃণমূলের আজকে যে এই দেখেন শেখ শাহজাহানের নিয়ে কথা, আরেকটু কথা আসতে হবে, আপনি বলবেন যে আলাদা বলছি, ওটার উত্তর নিশ্চয়ই দিতে পারি। এই দুর্গাপুজোর সময়, এবার দুর্গাপুজোয় এই সন্দেশখালীতে আজকে সন্দেশখালী ক্লাবে তারা প্যান্ডেল করেছিল, গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল। পুজোর আগে চতুর্থ দিন সেই প্যান্ডেলের কাপড় ছিঁড়ে এই প্যান্ডেলের গেরুয়া কাপড় সরাতে বাধ্য করেছিল শেখ শাহজাহান। আমি যদি এক্ষুনি বলবো যে সাম্প্রদায়িক কথা নয়, এর কাজবাজ, এর চালচলন, এর ভাব ধরাই হচ্ছে এরকম। আমাদের মূল বক্তব্য এখানটাতে যে একজন লোক এরকম করে যাবে এলাকায় সন্ত্রাসী হয়েছিল। হ্যাঁ, পুজো হয়েছে, কাপড় খুলে দিতে হয়েছে গেরুয়া, তারপর পুজো হয়েছে। তাহলে একটা লোক এইভাবে এলাকাটায় সন্ত্রাস করেছিল, সে নিজেকে একেবারে মুঘল বাদশার মতন ভাববে, এটা তো ঠিক না। তৃণমূল কংগ্রেসের কি উত্তর রয়েছে? প্রথমত দীপঙ্কর সরকার এটা মেনে নিলেন যে রাজ্যের পুলিশ যখন উত্তরপ্রদেশে গিয়ে যেভাবে তারা হেনস্থার শিকার হয়েছিল সেটা সঠিক হয়নি, এবং উত্তরপ্রদেশের বিজেপি সরকার, যোগী আদিত্যনাথের সরকার কাজটা যে ঠিক করেনি এটা স্বীকার করলে ভালো লাগবে। দেখি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে যে বাকি যে অভিযোগ এসছে তার উত্তর কি রয়েছে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে এখনও আমরা বিচার পাইনি। তাকে সেই দিনকার তৎকালীন বিজেপি নেতৃত্ব পুলিশের কাছ থেকে নিয়ে নিয়েছিল। যাই হোক, আমরা অপেক্ষায় এখনও রইলাম। এখন এখানে বিজেপি এখনো অবধি যা যা বললো তাতে একটা জিনিস পরিষ্কার, যে ইডি কি আজকে ওখানে কোথায় পুজো করতে দেয়নি, বা গেরুয়া কাপড় বিজেপির পতাকা খুলে নিয়েছিল, নাকি কিছু করেছিল না, বিজেপির কর্মীদের পলিটিক্যাল অভিযোগের কি তদন্ত করতে গেছিল, নাকি বিশেষ কোনো অন্য তদন্তের পার্সেল হয়ে গেছিল। এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পলিটিক্যাল এনিমি হিসেবে করতে গেছিল। তার মানে ওখানে বিজেপির পলিটিক্যাল এজেন্ডা চরিতার্থ করতে ইডি গেছিল। এখানে যে ফিরিস্তিটা পড়া হলো শেখ শাহজাহান সম্পর্কে, সেটা থেকেই পরিষ্কার। এবং আমি ওই জন্য জেপি নাড্ডার গাড়িতে পাথর ছোড়ার ঘটনাটার এখানে বিশেষ উল্লেখ করলাম। সেটাও বিজেপির নেতৃত্ব প্ররোচনা করেছিল, গদি মিডিয়ার টিমকে সাথে করে নিয়েছিল, তার গাড়ির পেছনেই ছিল, ব্যাপারটা ন্যাশনাল সেন্সেশন করার জন্য ভোটের আগে। এবং এটা বারবার হচ্ছে। আমি আবার বলছি যে কোনো দুর্নীতি যদি হয়ে থাকে, কোনো দুর্নীতি হয়ে থাকে, আমরা ব্যতিক্রমী দল, আমরা বলি আমাদের মধ্যেও যদি কেউ দুর্নীতি করে থাকে তাকে চিহ্নিত করা হোক, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আদালতের মাধ্যমে। কিন্তু এখানে কি হচ্ছে, বিজেপি কাউকে পলিটিক্যাল এনিমি ধরে নিচ্ছে এবং তাকে টার্গেট করার জন্য, লোকাল বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য, যেহেতু তারা রাজনৈতিকভাবে পরাজিত, তাই জন্য লোকালি বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য এই সব তদন্তের ভান করা হচ্ছে। এবং বিজেপির অভিযোগ একটা লাইন বলছি, কেন্দ্রীয় বাহিনী কখনো রাজ্য বাহিনীর উপরে নয়।
কেন্দ্রীয় বাহিনী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সবসময় রাজ্য প্রশাসনের আন্ডারে কাজ করবে যদি না সেটা সেনা শাসন শুরু হয়ে গিয়ে থাকে। সুতরাং এই ভ্রান্ত ধারণা শুনেছেন কুণাল ঘোষের বক্তব্য, তার প্রেক্ষিতে উত্তর শুনতে চাইবো। কুণাল ঘোষের বক্তব্যটা এইটা প্রতিষ্ঠা করলো যে যেহেতু উত্তরপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আজকে যে ঘটনাটা ঘটেছে, প্রথম কথা আমি বলি যে আজকে তৃণমূলের লোকেরাই ঘটনাটা ঘটিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিড়ের মধ্য থেকে কেউ একজন এটা ইটের টুকরো মেরেছে, সেই যে তৃণমূল করে এটা কিন্তু প্রমাণিত হয়নি, কিন্তু কুণাল ঘোষের বক্তব্য সেটা প্রমাণ করে দিল যে তৃণমূলই করেছে এটা, কারণ উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেছিল। এটা অত্যন্ত নিন্দনীয় আর কি। একই সঙ্গে উনি ডিসি পোর্টের কথা উল্লেখ করেন। আমি জানি না ডিসি পোর্টে কিভাবে আগুন লাগিয়ে দিয়েছিল কিনা, আমি শুনিনি। কুখ্যাত ঘটনা আমি জানি বাম জমানায় ঘটেছিল। আমি যেটা বলতে তাহলে সেই সময় আইন শৃঙ্খলা সম্পর্কে সেই সময় সার্টিফিকেট দিচ্ছেন, মানে বাম জমানায় যখন আপনাদের সরকার ছিল। একটা বিষয় শুনুন, এখানে বলতে হয় যে কুণাল বাবু যে কথাটা বললেন যে কেন তাহলে এই বিষয়টা, তাহলে সেটা কি মানে বিনোদ মেহতার ঘটনাটা কি তার মানে একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? না, আমি বিচ্ছিন্ন বলবো না, আমি বলি তৃণমূল সরকার এসে তাহলে সেটা তদন্ত করলো না কেন, এই প্রশ্নটা থাকলো। 2 নম্বর ব্যাপার বলি শুনুন, এই যে জনগণের যে ক্ষোভ ইডির উপরে আর কি, এই ক্ষোভটা কিন্তু অন্যদিকে ডাইভার্টেড হবে কিছুদিন পরে। আপনি দেখবেন ইলেকশন যত এগিয়ে আসবে, বিজেপি নেতারা এবার প্রচারে গেলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ইডিকে যেমন আক্রমণ করেছে, বিজেপি নেতাদের আক্রমণ করবে। তার মূল কারণ তাদের নিয়ন্ত্রণে এই ইডি এবং সিবিআই তারা সঠিক তদন্ত করছে না এবং দুর্নীতিগ্রস্তদের ধরছে না বলে এবার বিজেপি নেতারা যদি আক্রান্ত হয় এটাতে আমরা অবাক হব না, কিন্তু এই ভবিষ্যতে তাই। কংগ্রেসের কাছে আসবো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগটা বারংবার করা হচ্ছে, আমরা দেখেছিলাম কিছুদিন আগেই বসিরহাটে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সময়ও কিন্তু তিনি কয়েকজনের কথা বলেছিলেন যে বড় কিছু ঘটনা ঘটবে, তারপরে বেশ কয়েকজনের নামও করেছিলেন বিরোধী দলনেতা। এর আগে যখন বিরোধী দলনেতা কারোর নাম করেছেন তখন তাদের বাড়িতে হানা দিতে দেখা গেছে, তা নিয়ে যথেষ্ট উল্লাস প্রকাশ করেছে রাজ্য বিজেপি। এই যে রাজ্য বিজেপির কোনো নেতা এক একজনের নাম করছে আর কেন্দ্রীয় তদন্তকারী দল তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাচ্ছে বা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি একটু কয়েক মাস আগে পিছিয়ে যাচ্ছি। ওই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হুগলিতে ঝামেলা হলো। মাননীয়া বললেন যে ঝাড়খণ্ড থেকে নাকি না বাইরের রাজ্য থেকে লোকজন চলে আসবে, এ খবর তার কাছে আগে থেকে ছিল। আমি একেবারে একমত, বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি সারা দেশে করে, এই বাংলাতেও করে। এটা আমি জানি, মাননীয়া জানেন, তৃণমূলও জানেন, আমরা সবাই জানি। আমি ধরে নিলাম একদম ঠিক। শুভেন্দু অধিকারী এই ধরনের চক্রান্ত করছেন, এটার পেছনেও ভুল কিছু নেই। কিন্তু আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম অঙ্কুর, এই আলোচনার শেষ প্রান্তে এসে সেই কথাটাই আবার বলবো। এ রাজ্যের আইন শৃঙ্খলা সার্বিকভাবে ভেঙে পড়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর। কারণ শুভেন্দু অধিকারী এই চক্রান্ত বারবার করে করছেন, বাইরের রাজ্যের লোকেরা এসে এই রাজ্যে ঝামেলা করছে, এই ধরনের স্পর্শকাতর জায়গায় এই ধরনের ঘটনা হতে পারে। এ আজ যদি রাজ্য প্রশাসনের কাছে না থাকে, সে ব্যর্থতার দায় কখনোই অন্য কারোর ঘাড়ে বর্তায় না, বর্তায় রাজ্য প্রশাসনের ঘাড়ে। ইন্টেলিজেন্স ফেলিওর আবার বলছি। আর তা যদি না হয় তাহলে আবার আরেকটা কথাও এখানে পাশাপাশি সত্যি প্রমাণিত হবে, পলিটিক্যাল সিম্বায়োসিজম, অর্থাৎ পরস্পর পরস্পরকে অক্সিজেন দিচ্ছে। শুভেন্দু বলে দিচ্ছে এটা হবে, তা জেনেও যদি রাজ্য প্রশাসন ফুটো জগন্নাথ হয়ে বসে থাকে, তার মানে এটা রাজ্য তৃণমূল শুভেন্দুকে অক্সিজেন দিচ্ছে, শুভেন্দু রাজ্য তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে বেঁচে থাকার জন্য। কার্বন ডাই অক্সাইড কাদের জন্য পড়ে থাকছে? একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়। দেখুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে যে আজকে সকাল থেকে ইডি এরকম ভাবে একটা অভিযান চালালো এবং সেই অভিযানের পর ইডির তদন্তকারী আধিকারিকরা আক্রান্ত হলেন, তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এবং সেই বিষয়টি নিয়ে যে চর্চাটা শুরু হয়েছে তাতে বলা হচ্ছে যে এই রাজ্যে নাকি জঙ্গলের রাজত্ব চলছে। জঙ্গলের রাজত্ব চলছে কিনা সেটা দর্শকরা স্থির করবেন, আমজনতা নির্বাচনে স্থির করবেন যে কোন রাজত্ব চলছে। এবং কে কাকে অক্সিজেন দিচ্ছে নিয়ে আলোচনাটা উত্থাপন করেছিলেন কংগ্রেসের মুখপাত্র। আমি আসবো বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে তাতে এখনো পর্যন্ত ইডির সেই পুরনো চর্বিত চর্বণ আর করবো না যে ইডির সাফল্যের তালিকা কত ইডির তদন্তের ক্ষেত্রে, এবং এ রাজ্যে কতজনকে দোষী সাব্যস্ত করতে পেরেছে এতদিনের তদন্তে। তারপরেও শুধুমাত্র আদালত নির্ভরতা এবং ইডির তদন্তের ওপর নির্ভরতা, জনমুখী আন্দোলন এখনো পর্যন্ত কিন্তু সাম্প্রতিক অতীতে ভারতীয় জনতা পার্টি কতটা করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। আপনাদের কি বক্তব্য এই অভিযোগের প্রেক্ষিতে? দেখুন,
আপনার কথার মধ্যেই একটা ব্যাপার যে ও ইডি কতদিনই শেষ করবে। তো ইডি যদি শেষ করতে যায় আর তদন্ত করতে যায়, বালু মল্লিকের লিস্টে যদি নাম আসে শাহজাহানের, তার বাড়িতে গেলে তদন্ত করতে গেলে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে ইডি কী করে দ্রুত তদন্ত করবে, একটা বিষয়। আর আমিও আপনার সাথে একমত, এখানে সবার সাথে একমত। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে, সমস্ত জনগণের কাছে একটা কথা পরিষ্কার, যে আমরা চাই যত দ্রুত হোক, মানে কালকে যে যদি এরকম তদন্ত করতে আরও 25 জায়গায় যদি আরও ফোর্স নিয়ে এসে করতে হয়, আরও যদি অফিসার এনে করতে হয়, তদন্ত করুক, দ্রুত শেষ করুক। আপনার সাথে আমরা একমত। এগুলো তো আমাদের হাতে চলে না। এখানে মুশকিল হচ্ছে কি সাংবিধানিক সংস্থাটাকে, সেটা যেহেতু কেন্দ্রীয় সংস্থা, তাহলে বিরোধী দলনেতা বলেন কি করে যে অমুক দিন অমুক ঘটনা ঘটবে, তমুক দিন অমুক কেন্দ্রীয় সংস্থা অমুকের বাড়িতে যাবে, এবার একটু শুনুন। এই বিরোধী দলের নেতা আপনি এখানে বলছিলেন, সেগুলো তো বলার পরে হয়নি, সেটা নিয়েও দোষ, আবার বললেও দোষ। সে তার রাজনৈতিক স্ট্যান্ডে কি বলে সেটা তো আমরা ঠিক করে দেবেন, আপনারা ঠিক করে দেবেন না। না আমরা ঠিক করব না। আমরা তো বলছি বিরোধী দলনেতার হাতে কাগজ চলে আসে না, অমুকের অ্যাকাউন্টে কত টাকা আছে, কোন ব্যাংকে, সেগুলো উনি বলতে থাকেন। এগুলো উনি তো তদন্তকারী আধিকারিক নন, তার কাছে যখন তথ্যগুলো চলে আসছে সেগুলোই জানতে চাইছি। আপনি কালকে গিয়ে একটা আরটিআই করুন, তার ব্যাংকে কত টাকা আছে জানতে পারবে স্বাভাবিকভাবে। জানলে সে বলেছে, এটাই কোনো, আর বলেছে বলেই তো তথ্য আসবে তা নয়। তদন্তকারী সংস্থা তদন্ত করে দেখবে। যে বিষয়টা বারবার আসছে আপনাদের, আমার ব্যক্তিগত তথ্য কিন্তু আরটিআই করলে বারবার পাবেন না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার ব্যক্তিগত তথ্য কেউ আরটিআই করলেই কিন্তু পাবেন না, তাই না? আর ব্যাংক অ্যাকাউন্ট তো নয়, না ব্যাংক অ্যাকাউন্ট তো নয়। যেখানে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য ফাঁস করছেন, আপনি ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছেন, ব্যাংক অ্যাকাউন্ট তো আসেই না, কিন্তু যে বিষয়গুলো জানার দরকার, কোনো সংস্থায় গিয়ে জানার দরকার থাকলে অবশ্যই আরটিআর বিধানে। আচ্ছা শুভঙ্কর বাবু, একটা প্রশ্ন আপনাকে, একটা প্রশ্ন বিজেপি শেষ করুন। এবার বারবার আক্রান্ত হওয়ার কথা বলছে, শাস্তি দেওয়া হয়। আসলে এক্ষুনি বলছিলেন তৃণমূলের যিনি প্রতিনিধি, আসলে হঠাৎ করে তো তৃণমূলের, এই জন্য হচ্ছে শাস্তি দেওয়ার কথা বলছে। শেখ শাহজাহান পঞ্চায়েতের প্রধান ছিল, তার শাস্তি দিয়ে তার প্রমোশন হয়ে জেলার মৎস্যের কর্মাধ্যক্ষ হয়েছে, 52 নম্বর সিট থেকে জিতে এসেছেন মৎস্যের কর্মাধ্যক্ষ। এটা হচ্ছে তার বলে শাস্তি, তার এত বড় প্রমোশন হলো, আর এরকম ভাবে সে অত্যাচার করে বেড়াচ্ছে। এটা নাকি তৃণমূলের যদি শাস্তি হয়, তাহলে বাংলার জনগণের বিচার করবে। দেখি তৃণমূল কংগ্রেসের উত্তর শুনবো। যুদ্ধের আগে ইঁদুররা জাহাজ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু যুদ্ধের আগে যে জাহাজে ওঠে সে হঠাৎ যদি হয়, তাহলে হঠাৎই আমার গর্ব, আমি তৃণমূলে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো কথা শুনলাম, এই ইডির তদন্তের তো কোনো মা বাপ নেই, ইডির কোনো আজকের কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো মা বাপ নেই। মানে ইডি 2 বছর আগে একজনকে 50 কোটি নয়, 300 কোটি নয়, 840 কোটি বেআইনি সম্পত্তি এবং স্ক্যামের জন্যে টানতে টানতে জেলে নিয়ে গেছিল। তার নাম ছগন ভুজবল। এই অমিত শাহ তাকে ছাড়িয়ে এনেছেন, নিজের দলে নিয়েছেন এবং মহারাষ্ট্রের বিজেপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী করেছে। তো ইডি কার তদন্ত করে? কারণ কি এই ইডি সিবিআই এর হাতে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা থেকে, শুভেন্দু অধিকারী থেকে, অজিত পাওয়ার থেকে, নিশীথ পারামানিক থেকে, বিভিন্ন বিজেপির নেতাতে বিজেপিতে চলে গেছে। বিজেপি সিবিআই অভিযোগ করেছিল যে নিশীথ পারামানিক নাকি মানব পাচার করে, হিউম্যান ট্রাফিকিং করে। তো এখন তারা বিজেপির ওয়াশিং মেশিনে চলে গেছে, ইডি সিবিআই তদন্ত বন্ধ করে দিয়েছে। এটার কি কোর্ট কগনিজেন্স নেবে? যেই বিচারপতি পলিটিশিয়ান হবেন বলে ঠিক করেছেন, যতদিন তিনি বিচারপতির চেয়ারে বসছেন, এইগুলোর কগনিজেন্স কি নেবেন? নেবেন না, কেন কি বিকিয়ে গেছে সবাই। তো যারা বেকায়নি তাদের কাছে প্রশ্ন, আগামী 2024-এ লোকসভা নির্বাচনে আমরা এই প্রশ্ন নিয়ে যাব, যে এই যে সর্বস্ব বিকিয়ে গেছে, এই বিকিয়ে গেছের মধ্যে ভারতের স্বাধীনতা, ভারতীয় যুক্তরাষ্ট্রকে বাঁচাবার জন্য এই বিজেপিকে আমাদের উৎখাত করতে হবে। বিকিয়ে গেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠান। একেবারে সঠিক, আমি একমত কৃষাণুর সাথে, একেবারে একমত। এই কথাটা তো আমাদেরও কথা, কিন্তু আমার কথাটা একটু অন্য জায়গায়। আমার কথাটা হচ্ছে এই জায়গাটায় যে এই ধরনের মানুষগুলো যারা বিজেপির ওয়াশিং মেশিনে চলে গিয়ে একদম চোর থেকে সাধু হয়ে গেছে, তো সেই একই ইতিহাস তৃণমূলের কেন? তৃণমূলকে তো এই বাংলার মানুষ বদলা নয় বদল চায়ের জন্য ভোট দিয়েছিল। যে জায়গার নিয়ে আলোচনা হচ্ছে অঙ্কুর, আমি এক এক করে নাম বলি। ভেরি অঞ্চলে বামফ্রন্টে আমলে হাত রক্তে লাল ছিল, প্রয়াত পঙ্কজ মাকাল থেকে শুরু হয়েছে। পঙ্কজ মাকালকে শেল্টার দিয়েছিল কে? তৃণমূল। মৌখালী গণহত্যার অন্যতম অভিযুক্ত শওকাত মোল্লা, যিনি সেই সময় পঞ্চায়েত সমিতির সভাধিপতি ছিলেন,
সিপিআইএম এর, যার হাতে রক্তের দাগ লেগেছিল বলে অভিযোগ ওঠে এখনো। 356 জেলে। আরে ভাই তুমি চুপ করো তো ভাই। আরে আপনি তো বলছেন একটা ছোট্ট প্রশ্ন। চুপ করো ভাই, চুপ করো। 356 জেলে এই ব্যাপারে তুমি চুপ করো, বলুন না। তুমি এখানে অ্যাঙ্কার নাও, তুমি অ্যাঙ্কার নাও, ইউ আর নট অ্যাঙ্কার। আরে ভাই তুমি বলো, তুমি চুপ করো ভাই, তুমি বলতে দেবে না কোনো কথা। শেষ করুন। অদিত চৌধুরী চেয়েছেন, আপনি কি সমর্থন করেন? তুমি কি আবার দল অ্যাঙ্কার? শেষ করুন, আসছি। যে কথাটা এখানে আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে এত বড় বড় কথা বলছে দীপঙ্কর। শাহজাহানের নাম বলছিল, আমি কেন বলছিলাম মুখোশটা এক্ষুনি খসে পড়বে। মাত্র কয়েক কিলোমিটার দূরে বাবু মাস্টার, তৃণমূলের অন্যতম ক্রিমিনাল, সে বাবু মাস্টারকে অক্সিজেন দিতে গেছিল, এরা দিয়েও ছিল, সে বাবু মাস্টার আবার পাল্টি মেরেছে। দীপঙ্কর তখন বোধহয় তৃণমূলটা করতো না, বিজেপিটাই করতো আবার। সুতরাং আবার বলছি, এই পলিটিক্যাল সিম্বাসিজম চলছে। রেজ্জাক মোল্লা, আরে বলুন না, বাবু মাস্টার নিয়ে কথা বলো। বাবু মাস্টার একজন এক একটা দলে থেকে তাদের মানে অন্য দলে থাকার ইতিহাসের সময় তারা ভুলে যান আগের দলে তারা 356 যখন তিনি অন্য দলে ছিলেন। আমরা বারবার বলছি, সেটা বলুন না বারবার। আজকে যেটা বলা হচ্ছে, তুমি কি অ্যাঙ্কার নাকি? তিনি বলছেন কেন রাজ্যপাল এ বিষয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট দিচ্ছেন না, কেন পদক্ষেপ করছেন না? আপনার কি মনে হয় রাজ্যের সেই অবস্থা, যাতে একটা 2021-এ যে রাজ্যে একটা বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়ে এসেছে নির্বাচনে, সেই নির্বাচনে সরকারকে এই মুহূর্তে ফেলে দেওয়ার সময় হয়েছে, কি মনে করেন? মানে বিষয়টা হচ্ছে যে একজন ইডি আধিকারিককে আক্রমণ করেছে, এটা নিন্দনীয় ঘটনা। আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক, কিন্তু এইটাকে কেন্দ্র করে রাজ্যপাল কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে, সরকার ফেলে দেওয়া, এইটা মনে হচ্ছে খুব মানে অতি সরলীকরণের ব্যাপার হলো। যখন সবচেয়ে ভালো পরিস্থিতি ছিল 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে, আমরা জানি যে বহু গ্রাম বাংলার থেকে বহু মানুষকে ঘরছাড়া করেছিল, লুট করেছিল, তখন অনেক ভালো পরিস্থিতি ছিল। পঞ্চায়েত নির্বাচনের পরে পরেই প্রায় 60 জন যখন খুন হয়ে গেল, রাজ্যপাল যেখান থেকে ওয়ার রুম চালাচ্ছিলেন আর কি, তখনই কিন্তু রিপোর্ট দেওয়ার উপযুক্ত সময় ছিল, তখন তিনি দেননি। আর এখন কি দেবে এই সামান্য একটা ঘটনার জন্য? আমরা মনে করি না যে এখন 356 জারি করার মতো পরিস্থিতি আছে, যখন করার ছিল তখন করেনি, এক। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এই রাজ্যপাল মানে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদে থেকে তিনি নিরপেক্ষ কাজ করছেন বলে আমাদের মনে হচ্ছে না। আমরা যেটা ভবিষ্যতে দেখতে পাচ্ছি, মানে ওনার কপালে লেখা আছে যে আগামী দিনে আপনি দেখবেন উনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্যান্ডিডেট হবেন, এবং সেখানে ঘটনাক্রমে এই তৃণমূলই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের এমএলএদেরকে দিয়ে। আপনি কি মনে করেন রাজ্যপালের এই মুহূর্তে রিপোর্ট পাঠানো দরকার? দেখুন, রাজ্যপালের কার্যালয়কে বিজেপি তার নিজের ব্যবহার করেছে, এটা সারা দেশে বারবার করে প্রমাণিত হয়েছে। এখন মাননীয় রাজ্যপাল হাতে খড়ি দেবেন, রাজ্যপাল কি করবেন না? আপনার কি মনে হয় সেই পরিস্থিতি তৈরি হয়েছে? দেখুন, আমরা তো এর আগেই বলেছি, যদি এতই মনে হয় তাহলে রাজ্যপালের হাতে তো ক্ষমতা রয়েছে, বিজেপির হাতে তো ক্ষমতা রয়েছে, পারলে 356 জারি করুক। আপনারা কি মনে করছেন? আপনাদের দলের আমরা তো বারবার করে বলছি এ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর বারংবার রয়েছে। না, পুলওয়ামাটা যারা এখনো বার করতে পারলো না 300 কিলো আরডিএক্স কার থেকে এসেছিল, সেই ব্যাপারে কংগ্রেস মনোনিবেশ করলো, ভালো হয়। যাই হোক, কংগ্রেস দাবি করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পুলিশ মার খেলে জনরোষ আর ইডি মার খেলে গণতন্ত্র বিপন্ন, এই অদ্ভুত প্যারাডক্সটা গদি মিডিয়ার বুঝলাম না। দেখা যাক। আমরা এই আলোচনায় আমরা আজকে প্রত্যেকের বক্তব্য তুলে ধরলাম। এক্ষেত্রে আগামী দিনে রাজ্যপাল এই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি কি পদক্ষেপ করেন, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য আগামী দিনে বিচারের ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে কি মানে পরিবর্তন আনে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন দীপঙ্কর সরকার, কৃষাণু মিত্র, অশোক ভট্টাচার্য, স্বপন মণ্ডল। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।